শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, আজকের তারকা কথনের আয়োজন আমরা সাজিয়েছি একজন বহুমাত্রিক শিল্পসত্তার মানুষকে ঘিরে, যিনি একই সাথে লেখক, চিত্রনাট্যকার, গীতিকার, বিজ্ঞাপন নির্মাতা এবং আরও অনেক কিছু। এবং তিনি তার কলম দিয়ে শুধুমাত্র লিখেই যাননি, তিনি সৃষ্টি করেছেন সংস্কৃতিকে, অনুপ্রাণিত করেছেন আমাদের সকলকেই। দর্শক, আমরা বলছি আহমেদ ইউসুফ সাবেরের কথা এবং আজ তার মৃত্যুবার্ষিকী। তাকে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার স্মরণে আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে যারা আছেন তারা সকলেই তার ভীষণ রকম কাছের মানুষ, ভালোবাসার মানুষ। আমরা শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে যাব। আমাদের সাথে আছেন সঙ্গীত পরিচালক ফুয়াদ নাসের বাবু এবং আমাদের সাথে আরও আছেন মকসুদজামান মিন্টু, সঙ্গীত পরিচালক। আমাদের সাথে আছেন সঙ্গীত পরিচালক ও বিজ্ঞাপন নির্মাতা রিপন খান, স্বাগত আপনাকে। এবং আমাদের সাথে আছেন গীতিকার হাসনাত করিম পিন্টু, আপনাদের সকলকেই স্বাগত। এবং শুরুতেই যেমনটি বলছিলাম, গতকাল ছিল তার মৃত্যুবার্ষিকী। আমরা আজকে তাকে নিয়ে কথা বলবো, তার স্মরণেই আজকের আমাদের এই আয়োজন। আমরা শুরুতেই আপনাদের সকলের কাছ থেকে তার সম্পর্কে একটু করে জানতে চাইবো। আমি ফুয়াদ নাসের বাবু আপনার কাছে একটু আসতে চাই, আজকের দিনে তাকে কি বলতে চান, কিভাবে বলতে চান? আজকের দিনে তাকে স্মরণ করছি। আমরা যারা কাছের মানুষ ছিলাম সময় করে এসেছি আজকে তাকে স্মরণ করার জন্য। আর আমি ব্যক্তিগতভাবে অসংখ্য কাজ করেছি ওনার সাথে, বিজ্ঞাপন হোক, গান হোক। আর আমি শুরু করে হিসেবে যে কটা গান করেছি তার বেশিরভাগই ওনার লেখা। প্রথমত আমি ভালো মানুষ, একজন ভালো মানুষ ছিলেন এবং তার গানের যে সৃষ্টি যেগুলি সেগুলি এখন মানুষ শোনে, বুঝতে হবে যে উনি কত ভালো মানের লেখনী ছিল তার। আমরা একটু মকসুদজামান মিন্টু আপনার কাছ থেকে শুনি। আমি প্রথম চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি আহমেদ ইউসুফ সাবেরকে স্মরণ করার জন্য এবং আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের অত্যন্ত সুবন্ধু একজন ব্যক্তির স্মৃতিচারণ করতে আসতে পেরেছি আমরা। আহমেদ ইউসুফ সাবের নানা গুণী গুণান্বিত ছিলেন। উনি আমার সাথে প্রথম যখন পরিচয় হয় তখন গীতিকার আহমেদ ইউসুফ সাবের, এবং সেই সাথে উনি বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠানগুলো গ্রন্থনা করতেন। সেই হিসাবেই আমার সাথে ওনার পরিচয় হয়। তার সাথে একসাথে বেশ কিছু গান করেছি এবং একসাথে পথ চলা। তার চেয়ে যে বেশি যেটা ছিল যে সাবের ভাই আমাদের বন্ধু ছিলেন, সত্যিকার অর্থে বন্ধু যেটাকে বলা যায় সেটা উনি ছিলেন। তো আজকের এই দিনে সাবের ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। উনি যেখানে থাকুন ভালো থাকুন এই কামনা করছি। চ্যানেল লাইকে আবারও ধন্যবাদ। আমরা একটু রিপন খান আপনার কাছ থেকে তার সম্পর্কে শুনি। সাবের সম্পর্কে তো অনেক কিছু বলা যায়, বলে শেষ করতে পারবো না। তো যেটা মিন্টু ভাই বললেন যে উনি খুব বন্ধুসুলভ ওনার আচরণ ছিলেন আর কি। আমি তো আরও ওনাদের থেকে বয়সে একটু ছোট, কিন্তু এত সুন্দর আচরণ করতেন এবং সবাইকে বন্ধুসুলভ মানে বন্ধুই ভাবতেন আর কি। সবসময় একটু হাসি এবং ফান করার চেষ্টা করতেন আর কি। যাক, মূলত উনি খুব ক্রিয়েটিভ লোক ছিলেন। আমার সাথে প্রথম যখন পরিচয় হয়েছে অ্যাজ এ মানে গীতিকার হিসেবে পরিচয় হয়েছিল আর কি। তো যাই হোক, তারপরে উনি তো প্রথম নাটকই শুরু করেছেন, তারপরে পরে বিজ্ঞাপন বানানো শুরু করেছেন আর কি। তো যেহেতু আমি জিঙ্গেল করি, তো ওনার সাথে অনেক অসংখ্য কাজ হয়েছে আমার। দু একটা কাজের বলতে পারি, একটা জিঙ্গেল খুব হিট করেছিল সম্ভবত আমাদের পিন্টু ভাইয়ের লেখা, তোমার ওই রেশমি কালো চুল দেখে পাগল আমি হবই, তো একটা জিঙ্গেল ছিল। হ্যাঁ, বেশ করেছি একটা জিঙ্গেল ছিল আর কি। তা আরও অনেক আছে আর কি, সব তো মনে করা যাবে না। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে যে চ্যানেলেই আজকে সাবের ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা প্রোগ্রাম করেছে, আমাদের ডেকেছেন আপনারা। এটা খুবই একটা মানে স্বস্তির জায়গা, কারণ আমাদের তো কেউ মানে নতুন জেনারেশন তো আমাদের ভুলেও যায়। তো এটা করে আমাদের নিউ জেনারেশন যারা আছেন তাদের আমাদের সম্বন্ধে একটু আইডিয়া থাকবে। সারা জীবনের যে কাণ্ড যারা করেছেন অতীতে, তাদের একটা পরিচয় তুলে ধরা যায় এই চ্যানেলে, যেটা করে এটা খুবই একটা মারাত্মক, একটা ভালো ব্যাপার। অনেক স্মৃতি, অনেক কথা, অনেক কাজ, অনেক কিছু মনে পড়তে অবশ্য বলা যাচ্ছে না। আমরা শুনবো, সবকিছু শুনবো। আমরা একটু হাসনাত করিম পিন্টু আপনার কাছে যাচ্ছি, তার সম্পর্কে কি বলবেন? চ্যানেলাই হচ্ছে শিল্পের সাথে সংস্কৃতির সাথে জীবনের, মেধার সাথে প্রতিভার সাথে জেনারেশনের একটা যোগসূত্র একদম। এবং সেটা আজকে এতগুলো বছর ধরে চ্যানেলাই সেই ঐতিহাসিক দায়িত্বটা পালন করছি। একদম তাই। আজকে আমরা
যার সম্বন্ধে আলোচনার জন্য এই চ্যানেলের অনুষ্ঠানে সমবেত হয়েছি, তিনি হচ্ছেন আহমেদ ইউসুফ সাবের। একাধারে উনি নাট্যকার, উনি গীতিকবি, উনি নির্মাতা এবং একজন সফল বিজ্ঞাপন শিল্প সংগঠক। ওনার সাথে ওনার অত্যন্ত কাছের বন্ধু ডলি জহুর, তারপরে জহুর ভাই, অ্যান্ড্রু কিশোর, বুলু ভাই, আনোয়ার হোসেন বুলু চিত্রগ্রাহক, এনারা সবাই মিলে, আমি ছিলাম, আমরা প্রবাহ বিজ্ঞাপন সংস্থা করেছিলাম। তো প্রবাহটা ছিল আমাদের মূলত একটা আড্ডা। আচ্ছা, এটা টিপিক্যাল একটা কোনো বাণিজ্য উদ্যোগ ছিল না। এখানে আমরা চেষ্টা করেছি শিল্পের সেবা করতে, এবং সেটার মধ্য দিয়ে হয়তো আমরা বাণিজ্যিকভাবে টিকে থাকার ব্যবস্থাও হয়েছে, আল্লাহ দিয়েছেন। কিন্তু সবচেয়ে প্রধান লক্ষ্যটা ছিল যে এনরিচ করা যায় কি করে আমাদের শিল্পকে, আমাদের সঙ্গীতকে, আমাদের পরিচালনাকে, আমাদের গীতি কবিতার মান। যেমন আহমেদ ইউসুফ সাহেবের গীতিকবি হিসেবে যদি তাকে প্রথমে আমি স্মরণ করি, তাহলে যে অত্যন্ত যোগ্যতার সাথে তিনি কবিতার, গানের লেখার যে অন্তমিল, ছন্দ, এগুলো যে মেনটেন করতেন, এগুলো যে উদ্ভাবন করতেন, এটা সত্যিই প্রশংসার জন্য। এবং তার সাথে যারা নিবিড়ভাবে সঙ্গীত জগতে কাজ করেছেন, তারা সবাই এই কথা এক বাক্যে আমার মনে হয় স্বীকার করবে যে এত সেন্স অফ কম্পোজিশন ছিল। এবং ব্যক্তি হিসেবে যদি বলি, অনুপম একজন মানুষ। তার কাছে কোনো প্রজন্মের ছিল না। তার অধিকাংশই সহকর্মী যারা পরে তার নিবিড় বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়, তারা তার চেয়ে কনিষ্ঠই হবে। হয়তো তাদের মধ্যে আমি হয়তো ওনার সমবয়সী, কিন্তু আর অনেকেই কনিষ্ঠ। কিন্তু এই ভেদটা আহমেদ ইউসুফ সাহেবের মধ্যে ছিল না। আর সৌজন্যবোধ, প্রচণ্ড রকম সৌজন্যবোধ ছিল মানুষটার। আমরা আজকে তাকে স্মরণ করি তার কাজের জন্যে, তার ব্যক্তির জন্যে, তার ব্যক্তিগত জীবনের যে দৃষ্টান্তগুলো রেখে গেছেন একজন শিল্পী হিসেবে, একজন নির্মাতা হিসেবে, সেটাকে আমরা আজকে বেশি স্মরণ করব। একদমই তাই। এবং আহমেদ ইউসুফ সাবের তার কলমে শুধুমাত্র সুরের মাধুর্যই ছিল না, সেখানে একটা গল্পের গভীরতাও আমরা দেখেছি। আমরা একটু ফুয়াদ নাসির বাবু আপনার কাছে আবারও আসছি। এই যে তার সমস্ত কাজ, এত ধরনের কাজ, এর মধ্যে কোন কাজটাকে বা কোন ধরনের কাজগুলোকে আপনি সবচেয়ে বেশি মনে করবেন প্রভাব বিস্তার করতে পেরেছে? নিশ্চয়ই ওনার গানের কথা বলবো, যেগুলি এখনও এই প্রজন্ম কানেক্ট করতে পারে। এরকম একটা গান আছে মায়াবী রাতে, যখন নিবিড় করে, এই দুটো গান আমি এই প্রজন্মের ছেলেদের গাইতে দেখি। আচ্ছা, তখন বুঝতে পারি যে এবার গানগুলির শক্তি কোথায় ছিল, যারা এই প্রজন্ম সেই গানগুলি গাইছে। তো এরকম অসংখ্য গান উনি লিখে গিয়েছেন, যেগুলি এখনকার মানুষগুলি শোনে এবং পারফর্ম করে। একদমই তাই। এবং এই যে বারবার কথা প্রসঙ্গে আসলে প্রজন্মের ব্যাপারটি চলে আসছে, যে তার সেই সৃষ্টিশীলতা এখনো আসলে আমাদের প্রজন্মের যারা 80-90 দশকে করা কাজগুলি এখনো, সেগুলো এখনো, এই যে উনি সময়কে এক কথায় তার কাজের মাধ্যমে ধারণ করেছেন। আমি একটু যদি আপনার কাছে জানতে চাই যে আসলে তার কোন কাজটিকে বলতে চাইবেন যে তিনি আসলে এই কাজটির মাধ্যমে, এই কাজগুলোর মাধ্যমে সময়কে ধারণ করতে পেরেছিলেন? আমার সাথে পরিচয় হয়েছিল গীতিকবি আহমেদ ইউসুফ সাবের। আচ্ছা, তো উনি এসেছিলেন আমার সাথে, যখন পরিচয় হয় গীতিকার হিসাবে পরিচয়ে এসেছিলেন। তো তখন আমি ওনার প্রচুর গান উনি আমার জন্য লিখেছেন, এবং তপনের গান করেছি, এখনো মানুষ শুনে, সাজানো হলো না কিছু জীবন তাসের ঘর। আরেকটা গান ছিল কাইন্দা আসে ভবে মানুষ সবার আনন্দে, সেই মানুষটা মইরা গেলে সকলে কান্দে। আরেকটা গান করেছিলাম, একটি নাটকের সূচনা সঙ্গীত অ্যান্ড্রু কিশোরের গাওয়া, আনন্দ বিরহ ব্যথা ছোট ছোট সাজানো কথা, জীবন ছবির আলো আধার। তো উনি গীতিকার হিসাবে অসাধারণ ছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমি যেটা বলবো, যে উনি পরবর্তী সময়ে বিজ্ঞাপন নির্মাতা হিসাবে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে যান এবং ব্যস্ত হয়ে যান, এবং বিজ্ঞাপন নির্মাণে একটা ডিফারেন্ট ডাইমেনশন চলে আসে ওনার হাত ধরে। তো যেই কারণে উনি গানের প্রতি হয়তো অতটা সময় দিতে পারেননি, তাহলে তা না হলে ওনার কাছ থেকে আমরা আরও অনেক ভালো ভালো গান পেয়ে যেতাম। আমি ওনার খুব অল্প কয়েকটা বিজ্ঞাপনের কাজ করেছি, সেগুলোও খুব জনপ্রিয়। যেমন পাকিজা শাড়ির একটা বিজ্ঞাপন ছিল, পরেছি কপালে টিপ, চোখে কাজল, আংটি অনামিকায়, রেশমি চুড়ি বেলোয়ারি। হ্যাঁ,
তো এরকম অনেকগুলো 4-5টা জিঙ্গেল ওনার আমি করেছি, ওগুলোও খুব জনপ্রিয়। উনি যেটাই লিখতেন ওনার ভিতরে একটা গল্প বলার একটা টেন্ডেন্সি ছিল, যে এটা যেন পুরোটা যেন একটা গল্প হয়, একটা শুরু এবং শেষ থাকে। এটা কিন্তু সব গীতিকারের মধ্যে থাকে না, স্টোরি টেলিং যে ব্যাপারটা, এটা কিন্তু সাবের ভাইয়ের মধ্যে পুরো ছিল। একটা গান শুনলে মনে হতো যে একটা শুরু হয়েছে একটা গল্প এবং গানটা শেষ হলো, গল্পটাও শেষ হলো। এটা ওনার একটা অসাধারণত্ব ছিল। আমরা আসলে তার তো বিভিন্ন মানে যে ডাইমেনশনের ব্যাপারটা চলে আসে তার বিভিন্ন ধরনের কাজের সাথে, যে বিজ্ঞাপন নির্মাণেও যে তার যে সাফল্য, এটিও কিন্তু এখনো আমাদের দেশের যারা বিজ্ঞাপন নির্মাতা আছেন তাদেরকেও ভীষণভাবে অনুপ্রাণিত করছে। আমি একটু রিপন খান আপনার কাছে একটু জানতে চাইবো, আসলে ব্যক্তিগতভাবেও যেহেতু তার সাথে আপনার একটা কাজের সূত্রে বা বিভিন্নভাবে পরিচয়ের ব্যাপারটি ছিল, আসলে তার কোন দিকটা আপনাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করেছে? না, সে তো মাল্টি ট্যালেন্টেড একটা লোক, তো বলবো পরিচয় হলো গীতিকার হিসেবে, পরে দেখি উনি মানে নাটক লিখছেন। আমি সত্যি আমি অবাক হয়েছি কিন্তু, এবং খুব ভালো ভালো দামি দামি নাটক। তারপর দেখি উনি বিজ্ঞাপন বানাচ্ছেন, সেখানেও সফল। তারপরে বিজ্ঞাপনে বিজি হয়ে গেল, তারপরে এই মাঝখানে উনি টেলিফিল্ম তৈরি শুরু করলেন, সেগুলোও খুব সুপারহিট। সম্ভবত ম্যাক্সিমাম টেলিফিল্মের মিউজিক আমি করেছি, মনে পিন্টু ভাই ভালো বলতে পারবে। একটা অর্পিতা নামে একটা মনে পড়ছে একটা টেলিফিল্ম খুবই হিট করেছিল ওই সময়। না, উনি অনেক ট্যালেন্ট লোক ছিলেন। সবচেয়ে বড় কথা মানে খুব মজা পেতাম আর কি আমরা একসঙ্গে। আমরা কিন্তু সবাই একসঙ্গে, বাবু ভাই, পিন্টু ভাই আরো অনেকে আছেন, একটি ঠিকানা ছিল। মানে প্রভাব মানে একটা মনে করেন একটা লাইক এ ক্লাব। হ্যাঁ, তো সেখানেই ওইভাবে এনভায়রনমেন্ট ছিল এবং ওইভাবে যেতাম, এর মধ্যেই কাজ বেড়ে আসতো, কাজ হিট করতো। এগুলো আসলে মানে আমরা আগে চিন্তা করতাম না, এখন ভাবি যে আসলে কি করে আসছে, আমরা কতগুলা দিন পার করে আসছে সাহাবাইকে নিয়ে। সেখানে তো আরও অনেকে আছেন জানেন, যে প্রভাব যেটা, সেখানে বুলু ভাই আছেন, জহুর ভাই ছিলেন, পিন্টু ভাই ছিলেন। মানে আমার একটা কথা মাঝখানে বলি, যে একটা কথা খুব মনে পড়ে, যে আমরা যেখানে যে স্টুডিওতেই কাজ করি না কেন, আমাদের দুপুরবেলা কিন্তু প্রভাবেতে খেতে যেতে হবে, এটাই অলিখিত শর্ত। আমরা সবাই অনেক সময় লাগবে মানে এইসব বিস্তারিত বলতে গেলে, অনেক সুন্দর সুন্দর কাহিনী, স্মৃতি অথবা মোমেন্টগুলো বলতে অনেক সময় লাগবে, বলার শেষ নাই। একটা সুন্দর আমরা সাহাবা ভাইকে নিয়ে আমরা একটা মানে কয়েকটা যুগ না নিশ্চয়ই একটা পার করে আসছি। তো আজকে ওনাকে স্মরণ করছি, ওনার আজকে মৃত্যু দিবস। তো ওনাকে আল্লাহ বেশ নসিব করুক। আমার পাশাপাশি এটা বলবো আরেকটা উল্লেখযোগ্য কথা, যেটা মিন্টু ভাই বাবাই বলতেছিলেন, উনি কিন্তু গীতিকার হিসেবে গানগুলো কিন্তু খুব কমপ্লিট গান লিখতেন। আমার একটা এই মুহূর্তে মনে পড়লো, এটা মনে ছিল না আমার, এখন মনে পড়লো। মানে সারা বাঙালি ইসের মধ্যে, সারা ওয়ার্ল্ডে একটা দারুণ সারা পড়েছিল আমার একটা গান দিয়ে। আমার হৃদয় খান, আমার ছেলে, তো ওর বাবা ছেলের একটা গান উনি লিখেছিলেন। ওইটা একটা চ্যানেল একটা প্রোগ্রামে এটা আমি এটা গান গিয়েছিলাম, আমি দিচ্ছিলাম বাপুতে মিলে আর কি। সেটা খুব সারা পড়েছিল, অনেকে নানানভাবে ইমোশনালি মানে কেঁদেছে, এটা জানি আর কি, যে এটা সাহাবাই লেখা। আচ্ছা, বাহ। আমরা আবার একটু হাসনাত করিম পিন্টু আপনার কাছে যাচ্ছি, যে তার সাথে আপনার এত স্মৃতি, এতগুলি কাজ, আজকের দিনে নিশ্চয়ই অনেক স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে। কোন স্মৃতিটা একটু বলতে চান আমাদেরকে এই মুহূর্তে? স্মৃতি বলতে আমাদের একটা কমন একটা স্মৃতি আছে, সেটা হচ্ছে যে আমরাই প্রথম, এই গ্রুপটাই প্রথম দেশের বাইরে নাটক, দেশের বাইরে টেলিফিল্ম, দেশের বাইরে বিজ্ঞাপন চিত্র নির্মাণ, এগুলো কিন্তু প্রবর্তন করেছিলাম এক হিসেবে আমরা প্রবাহ থেকে। এবং এনাদেরই হাত ধরে, এনাদেরই সুরে, ওনার কথায় আমি পরিচালনায় সহযোগিতায় ছিলাম। আমাদের মধ্যমণি ছিলেন এন্ড্রু কিশোর। তো ওনার মধ্যে একটা জিনিস, আহমেদ ইউসুফ সাহেবের মধ্যে একটা জিনিস লক্ষ্য করতাম, সেটা হচ্ছে যে ওনার কলিগ যারা, তাদের ছোট ভাই ব্রাদার যারা ছিল, যেমন এন্ড্রু কিশোরের ছোট ভাই রেমন্ড তপু, সে অনেক ছোট সাহেবের ভাইয়ের সাথে, কিন্তু ওই কাজের সুবাদেই এত নিবিড় ঘনিষ্ঠতা হয়ে যায় এবং তাকে এত স্নেহ করতেন, বলতেন যে দেখিস আমি বলে রাখলাম আমার মৃত্যুর পর আমার খাটিয়াটা তুই ধরবি, এবং ঠিক তাই ঘটেছিল। বাস্তব জীবনে তার এই সম্পর্কটা আমরা বাস্তবে দেখেছি। এই তপুই কিন্তু আমাদের সাথে দৌড়ে এসেছিল হাসপাতালে, ততক্ষণে উনি নাই। ওনার চলে যাওয়াটা ছিল একটা মর্মান্তিক এবং খুব বলে কয়ে না আসা। উনি বিমারে ভোগেন নাই, কোনো অসুস্থ অবস্থায় ছিলেন, একদম সুস্থ মানুষ। আসরের নামাজ পড়ে শুধু মাথাটা একটু ঘুরে উঠলো, উনি পড়ে গেলেন, এইটাই শেষ।
তো আমরা আজকে স্মরণ করছি তাকে। তার ওই রিপন বারবারই একটা কথাই বলছেন যে মাল্টি ট্যালেন্টেড, বহুমুখী। একটা দিকে শুধু যে সুরের কথা, গীতিকাব্যের কথা বলবো তা না, পরিচালনা, তারপরে স্ক্রিপ্ট লেখা, কোনো চিত্রনাট্য তৈরি করা, চিত্র নির্মাণ করা, সেটার ডিরেকশন করা, এবং সবচেয়ে বড় কথা যেটা ছিল যে ওনার একটা উচ্চ বংশীয় পর্যায় থেকে উনি এসেছিলেন। ওনার দাদা একজন জমিদার ছিলেন, ওনার বাবা সিভিল সার্ভেন্ট ছিলেন, এবং সর্বশেষ বাঙালিদের মধ্যে উনি অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ার করেন। এবং তারপরে ওনার কর্মস্থল ছিল আহমেদ ইউসুফ সাবের বাবা, ওনার সর্বশেষ কর্মস্থল ছিল ILO। ওনার মাও ছিলেন অত্যন্ত সংস্কৃতিমনা, পুরো পরিবারটাই। কিন্তু সাবের ভাইয়ের মধ্যে এই বংশ বা পিতার পরিচয়, দাদার পরিচয়, এগুলোর মধ্যে যে সাধারণত একটা অহংবোধ থাকার কথা, সেটা একেবারে অনুপস্থিত। তাছাড়া সাবের ভাই নিজেও শিক্ষিত লোক ছিলেন, উনি রাশিয়া থেকে পড়াশোনা করেছেন, উনি ভালো স্পোর্টসম্যান ছিলেন। প্যাট্রিক লুমুম্বাই বিশ্ববিদ্যালয়, যেটা রাশিয়ায়, ওখান থেকে উনি মাস্টার্স করেছেন এবং ভালো টেনিস প্লেয়ার ছিলেন। কিন্তু সমস্ত কিছু ছাপিয়ে সেটা হচ্ছে যে উনি সৎ জীবনযাপন করেছেন, সৎ রুজি করেছেন, এবং সবাইকে নিয়ে সবাইকে নিয়েই তিনি যে কদিন বেঁচে ছিলেন, সবাইকে নিয়েই কিন্তু উনি জীবন যাপন করেছেন। একদমই তাই। এবং প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি আহমেদ ইউসুফ সাবেরকে নিয়ে, এবং আজকে তার মৃত্যুবার্ষিকীতে আমরা এই পর্যায়ে ভিডিও বার্তার মাধ্যমে শুভ্রদেবের কথা শুনবো। তিনি আমাদের সাথে যুক্ত হবেন একটি ভিডিও বার্তার মাধ্যমে। আমরা শুনে আসি তিনি কি বলেন। আমার একটি গান ছিল, চোখ বুঝলেই ঘুম এসে যায়, ঘুম এলেই স্বপ্ন, আমার সুর করা গান। এই গান সাবের ভাইয়ের লেখা। পরবর্তীকালে আমি সাবের ভাইয়ের সাথে অনেক কাজ করেছি। স্পেশালি সাবের ভাইয়ে যখন প্রভাব ছিল, কিশোরদা, সাবের ভাই, আমরা সবাই খুব, কিশোরদা মানে এন্ড্রু কিশোরের কথা বলছি, আমরা সবাই অনেক ক্লোজ ছিলাম। সাবের ভাই প্রথম গীতিকার ছিলেন, পরবর্তীকালে বিজ্ঞাপন নির্মাতা এবং পরিচালক রূপে আত্মপ্রকাশ করেন সফলভাবে। আমি সাবের ভাইকে সবসময় মিস করি। সাবের ভাইয়ের কথা সবসময় মনে হয়। অত্যন্ত অমায়িক একজন লোক ছিলেন, অত্যন্ত ভদ্র, সদালাপী। আমি আমার মামা সুজয় শ্যামের সুর করা সাবের ভাইয়ের লেখা একটি গান, কয়েকটা লাইন সাবের ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে গাইছি। মানুষ মরণশীল, ভালোবাসা কবু মরে না, চিতার আগুনে কবু স্মৃতি পড়ে না, স্মৃতি পড়ে না, স্মৃতি পড়ে না। মানুষ মরণশীল, ভালোবাসা কবু মরে না, চিতার আগুনে কবু স্মৃতি পড়ে না, স্মৃতি পড়ে না, স্মৃতি পড়ে না। সাবের ভাইয়ের স্মৃতি আমাদের মনে সবসময় জাগরুক। সাবের ভাইকে আমি বা আমরা কখনো ভুলতে পারবো না। অনেক ধন্যবাদ শুভ্রদেব আপনাকে। আমরা আরও একটি ভিডিও বার্তার মাধ্যমে তার সম্পর্কে কথা শুনবো। এই পর্যায়ে আমরা নাট্যজন মহসিন রেজার কথা শুনে আসবো আহমেদ ইউসুফ সাবেরকে নিয়ে। জনপ্রিয় গীতিকার, গল্পকার, নাটক লেখক, নাটক পরিচালক এবং সর্বোপরি তিনি ছিলেন সফল বিজ্ঞাপন নির্মাতা। তিনি একজন শুদ্ধ বাঙালি এবং ভালো মানুষ। তিনি আহমেদ ইউসুফ সাবের। আজকাল ভালো মানুষের অভাব চতুর্দিকে। আজকাল ভালো মানুষকে খুঁজে খুঁজে দেখতে হয়। তিনি ভালো মানুষ ছিলেন বলেই তার চারপাশটা ভালো মানুষে পরিপূর্ণ ছিল, এবং যে কারণে তাকে এখনো মানুষ স্মরণ করে
তার ভালো মানুষের জন্যে। তিনি বিদেশ থেকে লেখাপড়া শেষ করে উনি এলেন দেশে এবং কয়েকজন বন্ধু মিলে একটি বিজ্ঞাপনী সংস্থা নির্মাণ করলেন। সেই বিজ্ঞাপনী সংস্থার সেই বিজ্ঞাপন চিত্র নির্মাণের সূত্রেই তার সঙ্গে আমার পরিচয়। আমি তখন নিয়মিতভাবে বিজ্ঞাপন চিত্রের নেপথ্যে কণ্ঠ দিই। তার নির্মিত বিজ্ঞাপন চিত্রে জিঙ্গলগুলোতে, অধিকাংশ জিঙ্গলগুলোতেই সুরারোপ করতেন ফুয়াদ নাসের বাবু এবং আমি নেপথ্যে ধারাভাষ্যে কণ্ঠ দিতাম। অনেক সময় ব্যস্ততার কারণে আমি হয়তো তার ডাকে সাড়া দিতে পারিনি, তখন তিনি অনুযোগ করতেন, আপনি কে, ডাকলে তো পাওয়া যায় না। যাই হোক, একটা সময় এলো যখন পেশাগত কারণেই আমি বিজ্ঞাপন চিত্রের কণ্ঠ দেওয়াটা নিয়মিতভাবে আর পারলাম না, বন্ধ হয়ে গেল। কিন্তু যখনই যেখানেই তার সঙ্গে দেখা হয়েছে তিনি সেই আগের মতোই আমার সঙ্গে ব্যবহার করেছেন। তিনি বয়সে ছোট ছিলেন, কিন্তু আমি তাকে সাবের ভাই বলতাম। তিনি আসলেই ভালো মানুষ ছিলেন। আজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আমি তাকে স্মরণ করছি এই দিনে বিশেষভাবে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার পরিবারের প্রতি সমবেদনা রইল। মহসিন রেজা এবং শুভ্রদেবকে অনেক ধন্যবাদ ভিডিও বার্তার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং অবশ্যই আমরা তার প্রতি তো বারবার শ্রদ্ধা জানাচ্ছি আহমেদ ইউসুফ সাহেবের। আমরা তাকে নিয়েই কথা বলছিলাম, তার বহুমাত্রিক শিল্পী সত্তাকে নিয়ে কথা বলছিলাম। আমরা একটু আবারও ফুয়াদ নাসের বাবু আপনার কাছে আসছি। এই যে গীতিকবি হিসেবে তার যে কাজ এবং সেই কাজগুলো আসলে এখন বর্তমানে যারা কাজ করছেন গীতিকবি হিসেবে এবং বিভিন্ন ধরনের সৃষ্টি করছেন, গান রচনা করছেন, তাদের জন্য আসলে শিক্ষণীয় দিকগুলি কি কি বলে আপনি মনে করছেন, বা তার কাছ থেকে আসলে কি কি জিনিসগুলো শেখা উচিত বলে আপনি মনে করেন? মিটু হয়তো একটু আলাপ করলেন যে কাব্যময় এবং একটা কমপ্লিট স্টোরি, এটা গানের মাঝে তিনি তুলে ধরেছেন প্রত্যেকটা গানেই। তো এগুলি আমার মনে হয় নিশ্চিত এই প্রজন্মে যারা লিখছেন তারা লক্ষ্য রাখবেন, এখান থেকে শিখবেন। যারা এই প্রজন্মে লিখছেন তার সাবের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কিন্তু অবশ্যই অবশ্যই একদমই তাই। এবং আয়োজনের এ পর্যায়ে আমরা কিছু ছবির মাধ্যমে আসলে তার স্মৃতিচারণ করতে চাই, আপনাদের কাছ থেকে সেই ছবিগুলোর গল্প শুনতে চাই। আমরা এই পর্যায়ে একটু স্ক্রিনে তার কিছু ছবি দেখতে চাই, এবং ছবির মাধ্যমে আসলে তার বিভিন্ন কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। একটু শুনবো আপনাদের কাছ থেকে। বিভিন্ন কর্মক্ষেত্রে আসলে আমরা তাকে দেখতে পাচ্ছি, কখনো বাবা হিসেবে, কখনো সঙ্গীত পরিচালক হিসেবে, কখনো বা নির্মাতা হিসেবে। বিভিন্ন কাছের মানুষজনের সাথে আমরা তার ছবি দেখলাম। ছবিগুলো দেখার পরে আসলে কি মনে হচ্ছে? নিশ্চয়ই আপনাদের মাঝেও তার সাথে বিভিন্ন স্মৃতির কথা মনে পড়ছে। আমি আর মিন্টু দুঃখ করছিলাম, রিপন হয়তো শেয়ার করবে, যে তেমন ভালো ছবি আমাদের নেই। এতদিন কাজ করেছি কিন্তু আসলে মানে ছবি যে ঘটা করে তুলতে হবে। হ্যাঁ, আমার সাথে সাবের ভাইয়ের মনে হয় মৃত্যুর কিছুদিন আগে কয়েকটা ছবি ওঠানো হয়েছিল। সাবের নিজে বলছিলেন চলেন ছবি তুলি। তো আমরা যখন কাজ করতাম তখন আসলে ছবি তোলার এই ধরনের ব্যবস্থা ছিলই না। ছবি তুলতে হলে একজন ক্যামেরাম্যানকে ডাকা লাগতো ছবি তোলার জন্য। এখন তো হাতে হাতে ক্যামেরা। তো লাস্ট আনোয়ার হোসেন বুলু ভাইয়ের ছেলের বিয়েতে দেখা, ঘণ্টাখানেক আমার সাথে সাবের ভাই গল্প করেছিলেন, তখন রিপন খানও সেই অনুষ্ঠানে ছিল। সাহেব ভাই হঠাৎ করে আমি বললেন যে আসেন ভাই কিছু ছবি তুলি। ছবিটা কে তুলেছিল, কার মোবাইলে তোলা, এখন আর মনে করতে পারছি না। সেই ছবিগুলো হয়তো খুঁজতে হবে। এবং আসলে ছবি না থাকলেও আমরা কিন্তু মানে আমি যেটা ভেবেছি যে আমার ছবি নাই কেন, এত বছর কাজ করলাম, এতগুলো আর্টিস্ট, এত কিছু, অথবা ধরেন সাহেবের সাথে আমার ছবি নাই, এরকম আর কি, কেন নাই? আমি অনেক স্টাডি করে দেখলাম যে আসলে আমরা এই ব্যাপারে চিন্তাই কখনো করি না। আসলে হচ্ছে কি, আমাদের এই ধরনের বন্ধুরা আমাদের একদম হৃদয়ের মধ্যে বসবাস, তো চোখ বন্ধ করলেই চোখে ভেসে আসে।
সত্যি তাই। এবং আসলে স্থির চিত্র না থাকলেও তার সাথে যে স্মৃতি, তার সাথে যেই কাজগুলি আপনারা করেছেন সেগুলো আসলে সবসময় হৃদয়ের মণিকোঠায় থেকে যাবে। আমরা আসলে তার সম্পর্কে অনেক কিছুই শুনছিলাম এবং যখন শুনি আপনাদের মুখ থেকে এবং তার কাজগুলো যখন আমাদের চোখে আসে, এখন যখন আমরা দেখি তার গান, তার বিজ্ঞাপন কিংবা তার নাটক, যে কোনো কিছুই, অ্যান্ড্রু কিশোর তার গান করেছেন, অনেকের কাছ থেকে আমরা তার কাজগুলি সম্পর্কে জানতে পারি, শুনতে গান পারি। করেছে বাংলাদেশের সব বড় বড় শিল্পীরাই। চলচ্চিত্র লিখেছেন, আমার একটা ছবির গানও করেছিলেন ছলনা নামে। একদম আসলে সাবের ভাই নির্মাতা হিসাবে, বিজ্ঞাপন নির্মাতা হিসাবে ব্যাপকভাবে ব্যস্ত হয়ে গিয়েছিলেন, যেই কারণে আমরা অনেক কম গান পেয়েছি তার কাছে। এটা আমাদের একটা আক্ষেপ। শেষের দিকে সাবের ভাই হঠাৎ আমি বললাম যে সাবের ভাই এখন তো নির্মাণ করছেন না, বলে হ্যাঁ মিন্টু ভাই আমি সিদ্ধান্ত নিয়েছি গান আমি আবার লিখব। আমাকে বলেছেন, হ্যাঁ আমাকে কথাটা বলেছিলেন। তো যাই হোক, এরপরে তো আর উনি বেশি দিন আমাদের মধ্যে থাকেননি। অবশ্য সৌভাগ্য হয়েছিল কিছু গান বেতারের জন্য ওনার করেছেন বাংলাদেশ বেতার। এখন খুব মনে হয় মাঝে মাঝে, এখনো গান যখন করি, কোনো গীতিকার গান পাঠায়, তখন মাঝে মাঝে খুব মনে হয় যে হ্যাঁ সাবের ভাই লিখলে অনেক সহজে একটা সুন্দর গান করতে পারতাম। সত্যি তাই। এবং আজকের দিনে আবারও তার প্রতি চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা। তিনি পরপারে ভালো থাকুন সে প্রত্যাশা আমরা করি এবং আপনাদের প্রত্যেকেই অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য এবং তার সম্পর্কে আপনাদের স্মৃতি, আপনাদের ভালোবাসার কথা, শ্রদ্ধার কথা জানানোর জন্য। এবং প্রিয় দর্শক, সত্যি আজকের এই আয়োজন শুধুমাত্রই স্মরণ নয়, আজকের এই আয়োজন এক প্রজন্মের কথা আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি আয়োজন। আশা করছি আজকের আয়োজনের মাধ্যমে আপনারা তার সম্পর্কে জানতে পেরেছেন এবং অনুপ্রাণিত হয়েছেন বরাবরের মতোই। প্রিয় দর্শক, আমরা আজকের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।